শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়। শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায় 1940 খ্রিস্টাব্দে 18ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন একজন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক এবং সোমনাথ ছদ্মনামেও পরিচিতি ছিলেন। তাহলে আমাদের শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায় ছদ্মনাম কি? শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম ছিল সোমনাথ। বিভিন্ন শিশুতোষ পত্রিকা যেমন কিশোর মন, চাঁদ মামা, পক্ষীরাজ, সুখতারা ও সকাল এর সঙ্গে যুক্ত ছিল। তো টেলিফোন করে বললো না, গাড়ি পাঠাতে পারলাম না, তুই চলে আয়। সারাটা সকাল ও ছটফট করে বেরিয়েছে। দুঃখ আর অভিমান ওকে কুরে কুরে খাচ্ছিল। দুঃখ তো হবেই। সাধারণত তোমরা যদি কারোর জন্য বা কোনো ক্লাবের জন্য বা কোনো প্রতিষ্ঠানের জন্য নিজের রক্ত, ঘাম, পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম করে যদি সেই ক্লাবকে একটা উন্নতির পথে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দাও, তারপরে যদি সেই ক্লাব বা সেই প্রতিষ্ঠান তোমাকে একবারের জন্য মনে না করে, তাহলে তোমার দুঃখ, অভিমান সবই হতে পারে। তপনদা উঠে গিয়ে টেলিফোনটা তুলে নিল। কলকাতার একেবারে কোনো নম্বর পাওয়া যায় না একবারে, কলকাতার যে কোনো নাম্বারে একবারে পাওয়া যায় না। 4-5 বার চেষ্টা করার পর স্বপনদা ঘোষদাকে পেল। স্বপন বলল, কি বলছে স্বপনদা? ঘোষদা, একটা বড় খবর আছে। একটা বড় খবর আছে, এটা প্রশ্ন হতে পারে। বড় খবরটা কি? বড় খবরটা হচ্ছে রঞ্জন সরকার অন্তিম লগ্নে গিয়ে ক্লাব বদল সে আমাদের ক্লাবে আসতে চাইছে। এটা তাদের কাছে খুব বড় ব্যাপার। এখানে গল্পের টুইস্ট দেখো। কিছুদিন আগে যে ব্যক্তিকে কেউই মূল্য দিচ্ছিল না, আজকে যখন ক্লাব থেকে সে সরে গেছে, তখন কি তার মূল্যবোধ তারা পেয়েছে। তাকে হন্য হন্য করে খুঁজে বেড়াচ্ছে। রঞ্জন বলটা ধরে দুজনকে কাটিয়ে প্লান্টি সীমানার কাছাকাছি এসেই সমরের মাথা লক্ষ্য করে লব করল। সমর হেড দিয়ে বলটা ভাসিয়ে দিল গোলের দিকে। চকিতে রঞ্জন ঘুরে গেল। ওর মুখ তখন নিজের গোলের দিকে। ওকে কেউ লক্ষ্য করেনি। সেই সুযোগটা নিল রঞ্জন। বলটা ওর কাছে ভেসে আসতেই ব্যাগ ভলি করলো। কেউ কিছু বোঝার আগে বলটা বুলেটের মতো ছুটে গিয়ে ঢুকে গেল গোলে। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্কুলওয়ালা ইউটিউব চ্যানেল। আমি তোমাদের বাংলার শিক্ষক। আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি নতুন অধ্যায় পরাজয়। এই পরাজয় কে লিখেছে, কবি সম্পর্কে আলোচনা করব, বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব এবং গল্পটি বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করব ও বুঝিয়ে পড়িয়ে দেব। চলো দেখা যাক পরাজয় কে লিখেছে। পরাজয় লিখেছে শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়। পরাজয় গল্পটি কে লিখেছে? শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়। তাহলে চলো যাওয়া যাক আমাদের মূল বিষয়ে। প্রত্যেকবার আমি তোমাদেরকে তোমাদের স্কুল থেকে দেওয়া পাঠ্য বই সম্পর্কে দেখিয়ে দিই, সেটা আজকে দেখিয়ে দিচ্ছি। সাহিত্য মেলা তোমাদের 8ম শ্রেণীর পাঠ্য বই। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পরাজয়। পরাজয় কার লেখা? শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়। চলো দেখা যাক আগে কি আছে। কবি পরিচিতি। প্রত্যেক গল্পের আগে আমি তোমাদের সঙ্গে কবি পরিচিতি সম্পর্কে কিছুটা হলেও আলোচনা করি। আজকেও সেই কবি পরিচিতি সম্পর্কে আলোচনা করব। কবি শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়। শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায় 1940 খ্রিস্টাব্দে 18ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন একজন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক। এই ক্রীড়া সাংবাদিক মানে কি? ক্রীড়া সাংবাদিক মানে হচ্ছে যে সাংবাদিক খেলাধুলা নিয়ে খবর বা সংবাদ তৈরি করে। ও সাহিত্যিক যিনি মূলত খেলাধুলার উপর লেখালেখি করতেন এবং সোমনাথ ছদ্মনামেও পরিচিতি ছিলেন। তাহলে আমাদের শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায় ছদ্মনাম কি? শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম ছিল সোমনাথ। তিনি বিভিন্ন শিশুতোষ পত্রিকা যেমন কিশোর মন, চাঁদ মামা, পক্ষীরাজ, সুখতারা এবং সকাল এর সাথে যুক্ত ছিলেন। তার লেখা অনেক বই রয়েছে, বিশেষ করে খেলাধুলার বিষয়ভিত্তিক বই, যেমন ক্রিকেট খেলার আইন কানুন তার প্রথম প্রকাশিত বই, যা 16 বছর বয়সে প্রকাশিত হয়েছিল। তাহলে ছাত্রছাত্রী, যদি তোমাদের কাছে প্রশ্ন আসে যে শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত বইয়ের নাম কি, তাহলে প্রথম প্রকাশিত বইয়ের নাম হলো ক্রিকেট খেলার আইন কানুন।
তাহলে শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায় এই ক্রিকেট খেলার আইন কানুন কত বছর বয়সে লিখেছিল? 16 বছর বয়সে। পেশা ও পরিচিতি, তিনি ছিলেন একজন ক্রীড়া সাংবাদিক ও লেখক। আগেই বলেছি ছদ্মনাম সোমনাথ নামেও তিনি পরিচিত। এই ছদ্মনামটা তোমাদের সঙ্গে আগে আলোচনা করলাম। সাহিত্যিক অবদান, খেলাধুলার উপর তার বিশেষ দক্ষতা ছিল এবং তিনি এই বিষয়ে অনেক বই লিখেছেন। তার প্রথম বই ছিল ক্রিকেট খেলার আইন কানুন। তো ছাত্রছাত্রীরা, আমাদের শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায় সাধারণত একজন কি ছিলেন? সাংবাদিক। কিরকম সাংবাদিক? যিনি খেলাধুলার সংবাদ রচনা করেন বা খেলাধুলায় কি হয়েছে না হয়েছে সেই ঘটনাবলী তুলে ধরেন। তাহলে শিশুতোষ পত্রিকা, কিশোরদের জন্য লেখালেখি করার পাশাপাশি তিনি বিভিন্ন শিশুতোষ পত্রিকা যেমন কিশোর মন, চাঁদ মামা, পক্ষীরাজ, সুখতারা ও সকাল এর সঙ্গে যুক্ত ছিলেন। জন্ম 1940 সালে তিনি জন্মগ্রহণ করেন। 2015 সালে 18 সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন। প্রভাব, তার সাহিত্য কর্মের মাধ্যমে তিনি পাঠকদের বিশেষ করে কিশোরদের খেলাধুলা সম্পর্কে জানতে আগ্রহী করে তুলেছেন। গল্পের মূল ভাব ও বিষয়বস্তু সম্পর্কে আমরা এখন আলোচনা করব। বলছে পরাজয় গল্পের মূল ভাব হলো মানুষের জীবন যুদ্ধে নিরন্তর সংগ্রাম এবং এর ফলস্বরূপ প্রাপ্ত হতাশা, যা প্রায়শ গভীর অন্তর্দ্বন্দ্ব ও সামাজিক বাস্তবতার সঙ্গে সংঘর্ষের মাধ্যমে প্রকাশিত হয়। গল্পটি দেখায় কিভাবে মানুষ সামাজিক প্রথা ও ব্যক্তিগত সীমাবদ্ধতা ও পারস্পরিক প্রতিকূলতার কাছে হার মানে, যা তাকে পরাজিত ও হতাশা করে তোলে। কবির বলার বক্তব্য হচ্ছে একটা মানুষ সমাজের সাথে লড়াই করে যে হতাশায় ভোগে বা মানসিক যন্ত্রণাতে ভোগে, সেই পরিস্থিতি যেখানে সে হয়তো জিতে যেতে পারে কিন্তু সে মানসিকভাবে হেরে যায়। কবি এই জিনিসটাকেই এই গল্পের মাধ্যমে তুলে ধরতে চেয়েছে। জীবনের সংগ্রাম, পরাজয় গল্পে মূল চরিত্রকে দেখানো হয়েছে জীবন যুদ্ধে নিরন্তর সংগ্রাম করতে। এই সংগ্রাম শুধু শারীরিক নয়, মানসিকও বটে। তাহলে এখানের মূল চরিত্র কে ছিল এই বিষয়ে আমরা গল্পে গিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের সঙ্গে করি হতাশা ও অন্তর্দ্বন্দ্ব। সংগ্রামের পাশাপাশি আছে হতাশা ও গভীর মানসিক দ্বন্দ্ব, টানাপোড়েন। মানুষ যখন তার লক্ষ্য পূরণে ব্যর্থ হয় তখন সে হতাশায় নিমজ্জিত হয়, যা তার জীবনের প্রতিটি পদক্ষেপে প্রভাব ফেলে। সামাজিক বাস্তবতার প্রভাব, গল্পটি অনেক সময় সামাজিক রীতিনীতি, গোঁড়ামি বা অর্থনৈতিক বৈষম্যের মতো বিষয়গুলিকে তুলে ধরে, যা মানুষের পরাজয়ের কারণ হয়ে দাঁড়ায়। ব্যক্তিগত সীমাবদ্ধতা, অনেক সময় নিজের কিছু সীমাবদ্ধতার কারণেও মানুষ পরাজিত হয়। এই সীমাবদ্ধতা শারীরিক বা মানসিক হতে পারে, যা তাকে এগিয়ে যেতে বাধা দেয়। নিয়তিবাদ, কিছু ক্ষেত্রে পরাজয়কে নিয়তি বা ভাগ্যের কাছে আত্মসমর্পণ হিসেবেও দেখানো হয়, যেখানে ব্যক্তি নিজের চেষ্টা সত্ত্বেও ব্যর্থ হয় এবং এটাই মেনে নেয়। মূলত পরাজয় একটি জীবনভিত্তিক গল্প, যা মানুষের জীবনে পরাজয়ের বিভিন্ন দিক, তার পেছনের কারণ এবং এর ফলে সৃষ্টি মানসিক ও সামাজিক প্রভাবগুলো নিয়ে কি আলোচনা করে। তো বিষয়বস্তু বুঝতে পারলে এবারে আমরা সরাসরি চলে এলাম গল্পে। গল্প নাম কি? পরাজয়। কে লিখেছে? শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়। বলছে রাগে ফুঁস ছিল রঞ্জন, একটু আগেও সব কটা কাগজে বার পুজোর রিপোর্ট পড়েছে, ছবি দেখেছে,
রিপোর্টগুলি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছে। ওদের ক্লাবের অনুষ্ঠানে কে কে ছিল সেটাই ও দেখতে চেয়েছিল বেশি করে। এখন কাগজগুলো পড়ে আছে টেবিলের উপর, আর রঞ্জন ঘরের মধ্যে চরকির মতো ঘুরছে। তার মানে এই গল্পের প্রধান চরিত্র কিন্তু এই রঞ্জন। ঠিক আছে, বলছে ক্লাবের বার পুজোতে রঞ্জন কি দেখছে, সকালবেলায় খবরের কাগজ, বিভিন্ন দুটো তিনটে খবরের কাগজ নিয়ে রঞ্জন দেখছে যে তাদের ক্লাবের বার পুজো হয়ে গেল। এই বার পুজোতে কে কে এসেছিল, কে কে আসেনি, কাকে আমন্ত্রণ করা হয়েছিল, কাকে আমন্ত্রণ করা হয়নি, বিস্তারিত জিনিসে খুঁটিয়ে দেখছে। সর্বশেষে সে কি করছে, সব কাগজগুলো টেবিলের মধ্যে ফেলে ঘরের মধ্যে চরকির মতো ঘুরে বেড়াচ্ছে। এত দুঃখ, এত ব্যথা সে কখনো পায়নি। গত 15 বছর যে ক্লাবের জন্য সে রক্ত ঝরালো, আজ তারাই কিনা তাকে এত বড় অপমানটা করলো। বলছে এখানে অপমান বলতে কি বোঝানো হয়েছে বা কিসের অপমান? অপমান বলতে বোঝানো হয়েছে যে ক্লাবের হয়ে এক ব্যক্তি 15টা বছর অক্লান্ত পরিশ্রম করে ক্লাবকে শীর্ষে পৌঁছে রেখেছে, সেই ব্যক্তিকে যদি একটা অনুষ্ঠানে ক্লাব কর্তৃপক্ষ থেকে তাকে ডাকা না হয়, তাহলে নিশ্চয়ই অপমান বোধ হবে। যেমন তোমাকে যদি তোমার কোনো আত্মীয় কোনো অনুষ্ঠানে না ডাকে, বা কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সেখানে তোমাকে ডাকা হলো না, বা তোমাকে খবরও দেওয়া হলো না, তাহলে তোমার মনের মধ্যে একটা দুঃখ, একটা রাগ, একটা অপমান বোধ কাজ করবে। এখানে রঞ্জনের মনেও ঠিক সেরকমই দুঃখ বা অপমান বোধ কাজ করেছে। ওকে একবার ডাকার দরকার মনে করলো না? প্রত্যেক বছর ফোনের পর ফোন আসে, প্রেসিডেন্ট ফোন করেন, সেক্রেটারি ফোন করেন, ফুটবল সেক্রেটারি ফোন করেন, ক্লাবের বার পুজোয় যাবার জন্য বলতে বাড়িতেও আসেন কেউ কেউ। বলছে প্রত্যেক বছর সেক্রেটারি, ফুটবল সেক্রেটারি, ক্লাবের সেক্রেটারি, প্রেসিডেন্ট সকলে তাকে বারবার ফোন করে, এমনকি কেউ কেউ রঞ্জনকে তার বাড়িতে ডাকতে আসতো। তারপর পয়লা বৈশাখ 7 সকালে মাঠে যাবার জন্য গাড়ি এসে হাজির হয়। রঞ্জনও চান টান করে তৈরি থাকে, গাড়ি এলেই বেরিয়ে পড়ে। গত 15 বছর ধরে এই রেওয়াজটাই চলছিল। গত বছরই রঞ্জন অনুভব করেছিল ওকে নিয়ে মাতামাতিটা ঠিক কি হয়েছে, আগের মতো আর নেই, কেমন যেন একটু ছাড়া ছাড়া ভাব, গায়ে মাখেনি রঞ্জন। রঞ্জন গত বছর মানে যে বছর চলে গেছে সে বছরই সে অনুভব করছিল যে ওকে নিয়ে আর তেমন কিছু মাতামাতি নেই, একটু ছাড়ো ছাড়ো ভাব, হলে হবে না হলে না হবে, এরকম একটা ব্যাপার রঞ্জন এটা অনুভব করেছিল, কিন্তু সে গায়ে মাখেনি। ভেবেছিল ও তো পুরনো খেলোয়াড়, এখন নতুন খেলোয়াড়দের দিকে যারা ক্লাব ছেড়ে যাওয়ার কথা ভাবছে তাদের দিকে বেশি নজর দেওয়া। বলছেন রঞ্জন তো পুরনো খেলোয়াড়, ও তো ক্লাবকে এতটাই ভালোবাসে যে ও তো ছেড়ে যাবার কথা চিন্তাই করতে পারে না, তাই নতুন নতুন যারা উঠতি খেলোয়াড়, যারা মানে নতুন নবযৌবন, যাদের কাছে মানে শক্তি, রক্ত গরম, সেই রকম খেলোয়াড় যারা ক্লাব ছেড়ে বেরিয়ে যেতে চাইছে তাদের দিকে নজর দেওয়াটা ভালো বলে রঞ্জন মনে করত। তবুও মনটা যে একটু খুঁতখুত করেনি তা নয়, একবার মনে হয়েছিল তবে কি ক্লাবে ওর কদর কমে গেছে। এই যে এটা প্রশ্ন চিহ্ন দেখতে পাচ্ছে ছাত্রছাত্রীরা, তবে কি ক্লাবে ওর কদর কমে গেছে? এখানে কার কথা বলা হয়েছে? এখানে রঞ্জন সরকারের কথা বলা হয়েছে, তার কদর কমে যাওয়ার কথা বলা হয়েছে। কথাটা মনে হওয়ায় ওর মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল, তবে গুরুত্ব দেয়নি। ফুটবল সেক্রেটারি আর কোচ এসে ওর সঙ্গে দল গড়া নিয়ে আলোচনা করেছিলেন, কাকে কাকে এবারে দলে আনা যায় তাই নিয়ে ওর পরামর্শ
চেয়েছিলেন। এই যে ছাড়া ছাড়া ভাব, মানে প্রয়োজন নেই এরকম একটা ভাব সত্ত্বেও ফুটবল সেক্রেটারি তার সঙ্গে কিসের আলোচনা করেছিল, এই বছর কাকে কাকে দলে নেওয়া যায়, ভালো প্লেয়ার, কোন প্লেয়ারটা ভালো খেলতে পারবে, এই বিষয়ে রঞ্জনের সঙ্গে তারা আলোচনা করেছিল বলে রঞ্জনের মনে অতটুকু আসেনি যে ওর প্রয়োজন যে ফুরিয়ে গেছে এরকম একটা ব্যাপার, সেটা ওর মধ্যে আসেনি। ওদের সঙ্গে কথা বলার পর ওর মনের মধ্যে জমে ওঠা মেঘটা কেটে গিয়েছিল। ঠিক 1 বছর আগের ঘটনা। ঠিক যে বছর এই যে বার পুজোটা হয়েছে, এই বার পুজোর 1 বছর আগের ঘটনা। তার মনে সন্দেহ কেটে গিয়েছিল যে রঞ্জন ভাবছিল আমার কাছ থেকে সব দূরে সরে যাচ্ছে, আমাকে বেশি গুরুত্ব দিচ্ছে না, আমার প্রতি কোনো টান নেই ক্লাবের। এই যে আশঙ্কাটা, এই আশঙ্কাটা ওর কেটে গিয়েছিল কিভাবে? কেটে গিয়েছিল যে ফুটবল সেক্রেটারি যে আছে, ক্লাব সেক্রেটারি যে আছে, কাকে কাকে নতুন প্লেয়ার নেওয়া হবে, কে ভালো খেলছে, কাকে কোন পজিশনে খেলানো হবে, এসব নিয়ে যখন রঞ্জনের সঙ্গে আলোচনা করেছিল তখন রঞ্জনের মনের মধ্যে থেকে একটা সন্দেহ কেটে গিয়েছিল যে আমার যে গুরুত্ব নেই, তাহলে তো আর কোচ আর সেক্রেটারি আমার সঙ্গে আলোচনা করবে কেন এই বিষয়ে। তো এই সন্দেহটা তার মনের মধ্যে থেকে কেটে গিয়েছিল। আর এবার গাড়ি পাঠানো তো দূরের কথা, মাঠে যাবার জন্য ওকে কেউ একবারও ফোনও করেনি বা একবারও বললো না। একটা টেলিফোন তো করতে পারতো, ও ভেবেছিল বলেনি তো কি হয়েছে, গাড়িটা নিশ্চয়ই পাঠাবে। তাই সকালবেলায় চান টান করে রেডি হয়ে বসেছিল, কিন্তু ঘড়ির কাঁটা ঘুরে গেল। সকাল গড়িয়ে গেল, গাড়ি আর এলো না। রঞ্জন কি ভেবেছিল যে চলো ফোন করতে ভুলে গেছে, বলতে ভুলে গেছে, গাড়িটা নিশ্চয়ই পাঠাবে, প্রত্যেক বছর যেমন পাঠিয়ে দেয় বলতে হয় না, এই বছরও হয়তো পাঠাবে। সেই রকম পরিস্থিতিতে রঞ্জন চান টান করে রেডি হয়ে আছে, সকাল গড়িয়ে বেলা হয়ে গেছে, তখনও গাড়ি আসেনি। কেউ টেলিফোন করে বলল না গাড়ি পাঠাতে পারলাম না, তুই চলে আয়। সারাটা সকাল ও ছটপট করে বেরিয়েছে, দুঃখ আর অভিমান ওকে কুরে কুরে খাচ্ছিল। দুঃখ তো হবেই। সাধারণত তোমরা যদি কারোর জন্য বা কোনো ক্লাবের জন্য বা কোনো প্রতিষ্ঠানের জন্য নিজের রক্ত, ঘাম, পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম করে যদি সেই ক্লাবকে একটা উন্নতির পথে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দাও, তারপরে যদি সেই ক্লাব বা সেই প্রতিষ্ঠান তোমাকে মানে একবারের জন্য মনে না করে, তাহলে তোমার দুঃখ, অভিমান সবই হতে পারে। সেরকম রঞ্জন সরকারের ক্ষেত্রেও হয়েছিল। এইরকম কষ্ট, আশায় ফের স্টিমারগুলোর জন্য ওদের খুব অসুবিধা হয়ে গেছে। দূরে কোথাও কোন এক পাতার আড়ালে একটা কোকিল ডাকছে। কোকিলের ডাক আজকাল তো আর শোনাই যায় না। রঞ্জনের মন অনেকটা হালকা হয়ে যায়। ও ঠান্ডা মাথায় ভাবতে চেষ্টা করে ওর এখন কি করা উচিত। তাহলে যখন দেখতে পাচ্ছে রঞ্জন যে আগের বছর থেকেই তাকে একটু ছাড়ো ছাড়ো ভাব, এবছর বার পুজোয় তাকে যখন নিমন্ত্রণই করা হলো না, তাহলে হয়তো তার গুরুত্ব কমে গেছে ক্লাবে। তাহলে রঞ্জন সরকারের কি করা উচিত সেটাই সে ভাবছে। ওদের ক্লাবের কর্তারা পরিষ্কার বুঝিয়ে দিয়েছে ওকে আর দরকার নেই। তাহলে রঞ্জন সরকার বুঝতে পারছে যে এই বার পুজোয় ডাকলো না, ফোন করলো না, কেউ এলো না, গাড়ি পাঠালো না, তার মানে কি রঞ্জনের দরকার ফুরিয়ে গেছে ক্লাবের? হতে পারে, এটা রঞ্জন সরকারের মনে আসছে। তাহলে কি ক্লাব ছেড়ে দেবে? কথাটা মনে হতেই ওর বুকের মধ্যেটা কিরকম যেন করে উঠলো। বুকের মধ্যে চেপে রাখা যন্ত্রণাটা ঠেলে উপরের দিকে উঠে এসে কণ্ঠার কাছে দলা পাকিয়ে আটকে গেল। রঞ্জন বুঝলো ওর চোখ দুটো কি ভারী হয়ে উঠেছে, শুধু ফোটায় ফোটায় গড়িয়ে পড়ার অপেক্ষা। একটা কষ্ট, বেদনা, যে ক্লাবটাকে, যে সংস্থাটাকে, যে প্রতিষ্ঠানটাকে এত বড় করেছে, নিজের রক্ত ঝরিয়েছে, ঘাম ঝরিয়েছে, অক্লান্ত পরিশ্রম দিয়ে তাকে একটা শিখরে নিয়ে গেছে,
সেই ক্লাব আজ তাকে বুঝিয়ে দিয়েছে যে তার দরকার নেই। কিন্তু যে মানুষটা, যে ব্যক্তিটা সেই প্রতিষ্ঠান, সেই ক্লাব, সেই সংগঠনের জন্য খেটেছে, সেই সংগঠনকে নিজের থেকেও বেশি ভালোবেসেছে, সে কখনো ভাবতে পারছে না যে সে সেই সংগঠনটাকে ছেড়ে বা সেই ক্লাবটাকে ছেড়ে কোনো অন্য ক্লাবে গিয়ে খেলবে। সেই কষ্ট, নিজের ক্লাব ছেড়ে যাওয়ার কষ্ট, সেই কষ্টটা রঞ্জনের চোখ দুটোকে ভারী করে দিয়েছে। রঞ্জন পকেট থেকে রুমালটা বের করলো, চোখটা মুছে রঞ্জন উঠে দাঁড়ালো। কি করবে ও ঠিক করে ফেলেছে। 2 দিন ও অপেক্ষা করবে, এর মধ্যে ওর সঙ্গে যদি ক্লাবের কেউ যোগাযোগ করে ভালো, না হয় না করলে ক্লাব ছেড়ে দেবে, না খেলাও ছাড়বে না, দেখিয়ে দেবে ও ফুরিয়ে যায়নি। এটা প্রশ্ন আসতে পারে ছাত্রছাত্রীরা, যে দেখিয়ে দেবে ও ফুরিয়ে যায়নি, এখানে কার কথা বলা হয়েছে, কাদের দেখানোর কথা বলা হয়েছে? উত্তর যদি বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। সিদ্ধান্তটা নেওয়ার পর রঞ্জনের মন অনেকটা শান্ত হলো। ও উঠে দাঁড়ালো। এখন কোথায় যাওয়া যায় ভাবতে ভাবতে গাড়িতে উঠে বসলো। পরের 2 দিন ছটফট করে বেড়ালো রঞ্জন। অফিস ছাড়া আর কোথাও গেল না, কারোর সঙ্গে ভালোভাবে কথা পর্যন্ত বলল না। অফিসের সহকর্মী খেলোয়াড়রাও ওর চেয়ে বয়সে ছোট, রঞ্জনদাকে অত গম্ভীর দেখে তারা আর কাছে ঘেঁষল না। 2 দিন পুরো সময় অফিস করলো রঞ্জন, 10টা থেকে 5টা পর্যন্ত। তাহলে রঞ্জনের অফিসের সময় কত বা টাইম কত? 10টা থেকে 5টা পর্যন্ত। এই প্রথম বোধহয় রঞ্জন সরকারি অফিসে কাটালো। রঞ্জন আশা করেছিল যদি ক্লাবের কেউ আসে, বাকি সময় বাড়িতে টেলিফোনের কাছাকাছি। রঞ্জন আশা করেছিল হয়তো ক্লাব তার নিজের ভুল বুঝতে পারবে, কাউকে আমার কাছে পাঠাবে, তাই সে 10টা থেকে 5টা পর্যন্ত অফিসে বসেছিল। সাধারণত রঞ্জন অতক্ষণ অফিসে বসে থাকে না, আর বাকি সময় বাড়িতে ফিরে এসে টেলিফোনের কাছে বসে অপেক্ষা করত কি যদি কেউ ক্লাবের ফোন করে, সে সেক্রেটারি হোক, কোচ হোক, বা তোমার ফুটবল সেক্রেটারি হোক বা প্রেসিডেন্ট হোক। বাড়ির লোক অবাক, ছেলেটার হলো কি, বাড়ি থেকে নড়ছে না মোটেই। তবে ওর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিল প্রচন্ড টেনশনের মধ্যে আছে, তাই কেউ আর ঘাটায়নি ওকে। 2 দিন কেটে গেল, ক্লাব থেকে কেউ আসা তো দূরের কথা, কেউ একটা টেলিফোন পর্যন্ত করলো না। নিজের সঙ্গে লড়াই করতে করতে ক্লান্ত রঞ্জন 3য় দিন রাত্রিরে টেলিফোন করলো অন্য বড় ক্লাবের সেক্রেটারিকে। যখন 2 দিন কেটে গেল, বার পুজোর পর 2 দিন কেটে গেল, রঞ্জন 2 দিন নিজের সঙ্গে অক্লান্ত সংগ্রাম করছিল যে আমাকে হয়তো ক্লাব ডাকবে, আমাকে হয়তো ক্লাব থেকে কেউ ফোন করবে, আমার কাছে কেউ দেখা করতে আসবে, আমাকে আর আমার ভালোবাসার প্রিয়, নিজের জীবনের থেকে দামি যে ক্লাবকে মনে করেছিলাম, সেই ক্লাবের জন্য খেলা আমার প্রস্তুত থাকবে বা খেলা আমার চালু থাকবে। আমি সেই ক্লাবকে ছেড়ে যাব না, সেই ক্লাবকে আমায় ছাড়তে হবে না। কিন্তু যখন সেই 2 দিন নিজের মানসিক অবস্থার সঙ্গে যে সংগ্রাম করে গেল, 2 দিন যখন কেটে গেল, তখন রঞ্জন কি ভাবছে, না আর হবে না, রঞ্জনকে দেখিয়ে দিতে হবে রঞ্জন এখনো ফুরিয়ে যায়নি। তাই রঞ্জন সরকার 2 দিন কেটে যাওয়ার পর 3য় দিনের মাথায় ফোন করলো কাকে? একটা অন্য বড় ক্লাবের সেক্রেটারিকে। সেক্রেটারির নাম কি? স্বপন দা। ফোন করে কি বলছে? স্বপন দা, আমি রঞ্জন সরকার বলছি। কাকে ফোন করেছে? অন্য বড় ক্লাবের সেক্রেটারির নাম কি? স্বপন দা। কে ফোন করেছে স্বপন দাকে? রঞ্জন সরকার। রঞ্জন, মাই গড, তুমি আমায় ফোন করবে কোনোদিন ভাবতেও পারিনি। এখানে স্বপন দা আরেকটু ওকে কি উৎসাহিত করলো যে রঞ্জন সরকার, তুমি আমাকে ফোন করেছো,
আমি কল্পনাও করতে পারি না যে তুমি আমাকে ফোন করবে। কেমন আছো ভাই? ভালোই। তোমাদের ক্লাবের কি খবর? খুব ধুমধাম করে এবারে বার পুজো হলো, শুনলাম তুমি যাওনি। এইখানে আরেকটু সেই পুরনো ক্লাবের প্রতি স্বপনদা একটা মানসিক প্রেসার ফেলে দিল বা মানসিক চিন্তা ফেলে দিল। কি? তাকে বোঝাতে চাইলো যে তোমার ক্লাব তোমাকে ডাকলো না। এবার তো তোমাদের বার পুজো খুব ধুমধাম করে হয়েছে আর তুমি যাওনি, শুনলাম আমি। মানে জানে সব কিছুই, কিন্তু ওকে মানসিক দিক থেকে আরেকটু ভেঙে দেবার চেষ্টা। রঞ্জন একটু ইতস্তত করে আস্তে আস্তে বলল, হ্যাঁ স্বপনদা, ওরা আমাকে ডাকেনি। রঞ্জন সরকার আসতে বলল, কেন? বাড়িতে সকলে জানে না এই খবরটা, এই জিনিসটা রঞ্জনের সঙ্গে কি ঘটছে। তো রঞ্জন দাকে স্বপন আস্তে আস্তে বললো, হ্যাঁ স্বপনদা, ওরা আমাকে ডাকেনি। স্বপনদা তার উত্তরে কি বলছে, কি বলছো রঞ্জন, তোমায় ওরা ডাকেনি? এ কখনো হতে পারে? মানে যে ক্লাবের জন্য তুমি রক্ত জড়িয়েছো 15টা বছর, অক্লান্ত পরিশ্রম, যার কোনো সীমা নেই, সেই ক্লাব তোমাকে ডাকেনি? তুমি যে ওদের জন্য তোমার জীবন দিয়ে দিয়েছো। এখানে হচ্ছে কি, ওই যে ক্লাব ডাকেনি বলে স্বপনদা রঞ্জনের মাইন্ড ড্রাইভার্ট করছে, মানে মনটাকে ওই ক্লাব থেকে দূরে সরিয়ে দেবার চেষ্টা করছে। মানে তাকে সেই ক্লাবের প্রতি একটা ঘৃণা সৃষ্টি করার মতো কথাবার্তা বলছে। তার পুরস্কার এতদিনে পেলাম স্বপনদা, অবহেলা আর অপমান। এবারে যখন স্বপনদা ওই কথা বলল যে যার যে ক্লাবের জন্য, যে প্রতিষ্ঠানের জন্য যে তুমি জীবন দিয়েছো, তারা তোমাকে ডাকেনি, এত বড় অপমান। তাই কি বলছে রঞ্জন সরকার, যে সেই 15 বছরের পরিশ্রমের পুরস্কার আজকে পেলাম, অপমান আর অবহেলা। ওরা তোমায় একবারও ফোন করেনি? না স্বপনদা। রঞ্জনের গলা জড়িয়ে এলো। স্বপনদা যা বোঝার মুহূর্তের মধ্যে বুঝে নিল। স্বপনদা যা বোঝার মুহূর্তের মধ্যে বুঝে নিল। কি বুঝে নিল? যে রঞ্জন মানসিক ভাবে দুর্বল হয়ে আছে। যখন ধরো একটা লোহাকে গরম করা হয়, গরম মানে আগুনের তাপে তাকে পোড়ানো হয়, তখন কিন্তু লোহায় যেমন আঘাত করবে, লোহাটাকে যেমন বানাতে চাইবে, লোহাটা সেরকমই তৈরি হবে। সেরকম পরিস্থিতিতে স্বপনদাও একটা ওই মতলবই করছে। কি? রঞ্জন, তুমি বাড়ি থেকে বলছো তো? আমি আসছি, আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাব। এবারে স্বপনদার খেলা চালু করবে। কি? তুমি বাড়িতে আছো তো? আমি আসছি, আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাব, মানে রঞ্জনকে একটু এক্সট্রা গুরুত্ব দেবে। ঠিক আছে। রঞ্জন টেলিফোনটা রেখে দিল। এতদিন ওই স্বপন রায় ওকে বারবার ফোন করেছে, দেখা করেছে, লক্ষ লক্ষ টাকার প্রলোভন দেখিয়েছে, রঞ্জন পাত্তাও দেয়নি। বলছে এতদিন রঞ্জন সরকারকে ওই স্বপনদা, মানে স্বপনদার ক্লাব কি অনেক লক্ষ লক্ষ টাকার অফার দিয়েছে, রঞ্জন সেটা পাত্তা দেয়নি। আজ কেন দিচ্ছে? কারণ আজ রঞ্জন সরকারকে তার পুরনো ক্লাব থেকে অপমান করা হয়েছে। নিজের ক্লাবকে সে প্রাণ দিয়ে ভালোবাসে। 15 বছর আগে সেই যে খিদিরপুর থেকে এসেছিল, তারপর আর কোনোদিন সে ক্লাব ছাড়েনি। তাহলে রঞ্জন সরকার কোথা থেকে এসে ক্লাব জয়েন করেছিল? খিদিরপুর থেকে। বাংলার হয়ে খেলেছে, ভারতের হয়ে খেলেছে, একাধিকবার বাংলা আর ভারতীয় দলের অধিনায়ক হয়েছে, অর্জুন পুরস্কারও পেয়েছে। তাহলে এই গল্পে কে অর্জুন পুরস্কার পেয়েছে? রঞ্জন সরকার। ক্লাব প্রীতির আদর্শ নমুনা হিসাবে এতদিন ওর নামই সকলেই উল্লেখ করত। অন্য ক্লাব যখন ওকে 3-4 লাখ টাকা দেবার কথা বলতো, ও তখন নিজের ক্লাবের থেকে 1-1.5 লাখ টাকা নিয়েই খুশি থাকতো। বিনিময়ে সে শুধু
চেয়েছিল একটু সম্মান, একটু ভালোবাসা, একটু আন্তরিকতা। এটা কিন্তু সঠিক জিনিস। টাকাই সবকিছু নয়। হ্যাঁ, আর্থিক দিক থেকে টাকা তোমাকে অনেক কিছু দিতে পারে। টাকা দিয়ে তুমি দামি গাড়ি, দামি বাড়ি, দামি শার্ট, দামি প্যান্ট, দামি জুতো সবকিছু কিনতে পারো। কিন্তু অত্যাধিক টাকা থাকলেই যে লোক তোমাকে সম্মান করবে, অত্যাধিক সম্মান করবে, ভালোবাসা দেবে, আন্তরিকতা দেখাবে, সেটা কিন্তু নয়। টাকা কিন্তু সব নয়। রঞ্জন সরকার সেটা বলতে চাইছে যে আমি টাকার জন্য নিজেকে কখনো অন্য ক্লাবের হয়ে খেলার চিন্তা ভাবনা করি না। আমি করেছিলাম একটু ভালোবাসা, একটু আন্তরিকতা আর একটু স্নেহ, যেটা রঞ্জন সরকারের প্রাপ্য। তাই এই আত্মত্যাগের বিনিময়ে এবার সে কি পেল? অপমান আর অবহেলা। বার পুজোয় না ডাকা মানেই তো বুঝিয়ে দেওয়া তোমাকে আর আমাদের দরকার নেই। রঞ্জনের মনে পড়লো নান্টুদা একদিন বলেছিল বার পুজোর দিন ক্লাবের সব থেকে নির্ভরযোগ্য খেলোয়াড়দের মাঠে আনতেই হয়। তাহলে রঞ্জন সরকারের একটা কথা মনে পড়ে গেল। কার? সে কথাটি কার? নান্টুদা। কথাটি কি? যে বার পুজোর দিনে সব থেকে নির্ভরযোগ্য খেলোয়াড়কে মাঠে আনতেই হয়। তার মানে কি রঞ্জন সরকার এবছর আর নির্ভরযোগ্য নেই? এটাই কি বোঝাতে চাইলো ক্লাব? হতে পারে। যাদের আনা হয় না বুঝবি তাদের না হলেও ক্লাবের চলে যাবে। বলছে যাদের আনা হয় না, যাদের বার পুজোয় মাঠে আনা হয় না, ডাকা হয় না, বুঝে নিতে হবে তাদের না হলেও ক্লাবের চলে যাবে। তার এই মর্মে নান্টুদার কথা অনুযায়ী এই অর্থে কি বোঝা যাচ্ছে যে রঞ্জন সরকারকে তো ক্লাব বার পুজোয় ডাকেনি, এর অর্থ রঞ্জন সরকারের না হলেও ক্লাবে চলে যাবে। সেটাই রঞ্জন সরকারের মনে পড়ে গেল। এতদিন তাহলে রঞ্জন সেই দলে পড়লো। বলছে তাহলে এবারে রঞ্জন কি সেই দলেই পড়ে গেল যে দরকার না মানে রঞ্জন না হলেও ক্লাবের দরকার প্রয়োজন পড়বে না? বার পুজোর দিন তাকে না ডেকে ক্লাব বুঝিয়ে দিল রঞ্জন সরকার তোমাকে আর আমাদের দরকার নেই। কথাটা মনে হতেই রঞ্জনের শরীরটা টান টান হয়ে উঠলো, রাগে, দুঃখে, অভিমানে ফুঁসে উঠলো। এই অপমান সে মুখ বুজে সহ্য করবে না। সেই মুহূর্তে কলিং বেলটা বেজে উঠল। কে এলো? স্বপনদা। রঞ্জন বুঝলো স্বপনদা এসে গেছে। স্বপনদা জানে টোপ খাওয়া মাছ কিভাবে খেলিয়ে ডাঙায় তুলতে হয়। তার মানে কি বলতে চাইছে? যে এবারে স্বপনদা বুঝতে পারছে যে কিভাবে রঞ্জনকে তার ক্লাবে টানতে পারবে। টোপ খাওয়া মাছ মানে হচ্ছে যে মাছ বড়শির টোপটা খেয়ে নেয় তাকে কিভাবে ডাঙায় তুলতে হয় স্বপনদার সেটা ভালো করে জানা আছে। এখানে টোপ খাওয়া মাছের সঙ্গে কার তুলনা করা হলো? তুলনা করা হলো রঞ্জন সরকারের। তাই ঘরে ঢুকেই বললেন সামান্য ব্যাপার নিয়ে এত মন খারাপ করছো কেন রঞ্জন? মানে এবারে স্বপনদা রঞ্জনকে কি বলছে, এটা একটা সামান্য ব্যাপার, এই নিয়ে মন খারাপ করার কি দরকার আছে রঞ্জন? সামান্য ব্যাপার? আপনি কি বলছেন স্বপনদা? এত বড় অপমান, এটা কি সামান্য ব্যাপার? বার পুজোয় আমাকে ডাকেনি, ক্লাব বুঝিয়ে দিচ্ছে। নান্টুদা আমাকে একবার বলেছিল যে বার পুজোয় যাকে ডাকা হয় না বুঝে নাও সেই খেলোয়াড় না থাকলেও ক্লাবের চলবে। এটা তো সরাসরি আমাকে অপমান করা হলো না? বার পুজোয় ডাকা হলো না মানে ক্লাব আমাকে বুঝিয়ে দিল, বললো না কিন্তু বুঝিয়ে দিল যে রঞ্জন সরকার তোমাকে আর আমাদের নেই দরকার। দেখো কোনো কারণে ভুল বোঝাবুঝিও তো হয়ে থাকতে পারে। বলছে কোনো কারণে তোমার আর তোমার ক্লাবের মধ্যে ভুল বোঝাবুঝিও তো হয়ে থাকতে পারে। তারপর দুদিন কেটে গেছে স্বপনদা, ওরা আসা তো দূরের কথা, কেউ একটা ফোন পর্যন্ত করেনি।
আজ বার পুজো হয়ে গেছে 2 দিন, ওরা আমার কাছে কেউ আসেও নি, কেউ একবার ফোন করে বলেও নি। সত্যি ওরা তোমার সঙ্গে উচিত কাজ করেনি। এবারে স্বপনদা বলছে, সত্যি রঞ্জন তোমার সঙ্গে কিন্তু ওরা ওই কাজটা উচিত ঠিক করলো না। আপনি বলুন স্বপনদা, এই ক্লাবের জন্য আমি আমার জীবন দিয়েছি, আপনারাই তো বারবার লক্ষ লক্ষ টাকার অফার দিয়েছেন, আমি ফিরিয়ে দিয়েছি, ওরা যা দিয়েছে তাতেই সন্তুষ্ট ছিলাম। আমায় মাথায় তুলে নাচুক এ আমি কোনোদিন চাইনি, চেয়েছিলাম একটু সম্মান একটু মর্যাদা। বলছে ওরা আমাকে মাথায় তুলে নাচুক এটা তো আমি চাইনি, আমি চেয়েছিলাম সামান্য সম্মান সামান্য মর্যাদা। ওরা এবার সেটাও দিল না, উল্টে বুঝিয়ে দিল আমাকে আর ওদের দরকার নেই। এখন তুমি কি করতে চাও? এবার স্বপনদা নিজের আসল রূপে আসছে। এখন তাহলে তুমি কি করতে চাইছো? রঞ্জন ইতস্তত করে মুখ ফুটে কথাটা বলতে পারে না। ওকে ইতস্তত করতে দেখে স্বপনদা মানে স্বপন বাবু বললেন, তুমি যদি আমাদের ক্লাবে আসতে চাও তাহলে তোমায় আমরা মাথায় তুলে নিয়ে যাব। বলছে রঞ্জন সরকার, তুমি তোমার যে মনের আশা, তোমাকে কেউ মাথায় তুলে নিয়ে যাক বা তোমায় কেউ সম্মান দিক মর্যাদা দিক, তুমি যদি চাও আমাদের ক্লাবে আসতে, আমরা সেই প্রাপ্য মর্যাদা সেই প্রাপ্য সম্মান তোমাকে দেব। তোমার প্রাপ্য সম্মান তুমি পাবে, যেটা আমি বললাম তোমাদেরকে। আর টাকা কড়ির ব্যাপারে গত বছর তোমার ক্লাব যা দিয়েছিল তার চেয়ে কম তো দেবই না, বেশি দেবার চেষ্টা করব। বলছে গত বছর যে টাকা তোমার ক্লাব দিয়েছিল তার থেকে কম দেব না, তার থেকে বেশি দেবারই চেষ্টা করবো, আর তোমাকে মাথায় করে নিয়ে যাব, তোমার প্রাপ্য মর্যাদা তোমায় আমরা দেবো। রঞ্জন বাধা দিয়ে বলে উঠলো, স্বপনদা টাকার কথা তুলবেন না, আমি টাকার জন্য দল ছাড়ছি না। রঞ্জন কি বলছে? রঞ্জন বলছে স্বপনদা টাকার কথা তুলবেন না, আমি টাকার জন্য দল ছাড়ছি না, আমি আমার আত্মসম্মান আমি আমার আত্মমর্যাদার জন্য দল ছাড়ছি। আমি আমি কি বলছে দেখো, আমি জানি রঞ্জন, মনে রাখো টাকারও দরকার আছে, ঠিক আছে ও ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও। স্বপনদা কি বলছে? ও ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও, তোমায় শুধু একটা কথা জিজ্ঞাসা করছি, কি তুমি মনস্থির করে ফেলেছো তো? এবারে স্বপনদা রঞ্জন সরকারকে বলছে, যেটা একটা ভালো খেলোয়াড়কে টানার জন্য অন্য ক্লাবের সদস্য বা সভাপতি সেক্রেটারি যেই হোক, একটা ভালো খেলোয়াড়কে টানার জন্য তার মানসিক দুঃখটাকে, তার মানসিক অপমানটাকে, মানসিক যে বেদনাটা, হ্যাঁ, তাকে আঘাত করে তার পুরনো ক্লাবের প্রতি ঘৃণা জন্ম দেয়, সেই স্বপনদাও সেটাই ঠিক এখানে সেই কাজটাই করছে। পরে পিছিয়ে আসবে না, আর একটু ভেবে দেখো, আমি জানি ক্লাব তোমার কাছে কি, খেলোয়াড় জীবনের অন্তিম লগ্নে পৌঁছে তুমি সেই ক্লাব ছেড়ে দিতে চাইছো। এবারে বলছে তুমি চিন্তা ভাবনা করে দেখো, স্থির করে ফেলেছো ক্লাব ছাড়বে, পরে পিছিয়ে আসবে না তো? আমি জানি ওই ক্লাবটা তোমার জন্য কি, এই অন্তিম লগ্নে মানে কি, যখন সে মানে তার খেলার বয়স প্রায় শেষ, সেই সময় শুরু থেকে যে ক্লাবে ছিল সেই ক্লাবকে ছেড়ে অন্য ক্লাবের হয়ে খেলবে, এটা ঠিক স্বপনদার মনের মধ্যে একটা বিশ্বাস দিতে পারছে না। তাই স্বপনদা বলছে ওরা সত্যি তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে, এইভাবে তোমায় অপমান করার কোনো অধিকার ওদের নেই, এ অন্যায়। কি বলছে? সত্যি বার পুজোয় না ডেকে ওই ক্লাব তোমার সঙ্গে একদম অন্যায় কাজ করেছে, অপমান করাটা তো একেবারেই ওদের অধিকার নেই, এটা খুব অন্যায়। অন্যায়। স্বপনদার কথা শুনে রঞ্জনের মনের মধ্যে চেপে রাখা রাগটা আবার মাথা ছেড়ে দিয়ে উঠলো, চাড়া দিয়ে উঠলো। এবারে রঞ্জন সরকারের মানে মনে যে বেদনা ছিল, যে দুঃখ ছিল, যে আমার পুরনো ক্লাব আমাকে আর মর্যাদা দিচ্ছে না সম্মান দিচ্ছে না, সেটা চেপে রেখেছিল। কিন্তু যখনই স্বপনদা সেই একটা আগুন, হালকা আগুন যদি হাওয়া দেওয়া যায়, সেই
হালকা আগুন থেকেই আবার একটা আগুনের ফুলকি বেরিয়ে আসে। সেরকমই রঞ্জনকে যখন বলল স্বপনদা যে তোমাকে অপমান করা হয়েছে, এটা করা ওদের একদম উচিত নয়, তখন রঞ্জনের সেই ভিতরের বেদনা মানে ভিতরের আগুনটা আর একবার স্ফুলিঙ্গর মতো বেরিয়ে এলো। মুখ চোখ লাল হয়ে উঠল। ও বুঝলো না ওকে তাতাবার জন্যই স্বপনদা ও কথা বলছে। বললো না না স্বপনদা, আমি ডিসিশন নিয়ে নিয়েছি, এ অপমান আমি সহ্য করব না, আপনি সব ব্যবস্থা করুন। ঠিক আছে, আমি একবার ঘোষদার সঙ্গে কথা বলে নিচ্ছি। এবার দল বদলের সময় পিছিয়ে যাওয়া দেখছি ভালোই হয়েছে, তুমি প্রথম দিনই সই করো। দাঁড়াও, ঘোষদার সঙ্গে তোমায় কথা বলিয়ে দিয়ে সব কিছু এখনই ফাইনাল করে ফেলি, কেমন? বলছে ঠিক আছে দাঁড়াও, তাহলে ঘোষদা মানে ক্লাব সভাপতি বা প্রেসিডেন্ট, তার সঙ্গে আমি কথা বলি, বলে সবকিছু এখনই ফাইনাল করে দিচ্ছি। স্বপনদা উঠে গিয়ে টেলিফোনটা তুলে নিল। কলকাতার একেবারে কোনো নম্বর পাওয়া যায় না, একবারে মানে কলকাতার যে কোনো নাম্বারে একবারে পাওয়া যায় না। 4-5 বার চেষ্টা করার পর স্বপনদা ঘোষদাকে পেল। স্বপন বলল, কি বলছে স্বপনদা? ঘোষদা, একটা বড় খবর আছে। একটা বড় খবর আছে, এটা প্রশ্ন হতে পারে। বড় খবরটা কি? বড় খবরটা হচ্ছে রঞ্জন সরকার অন্তিম লগ্নে গিয়ে ক্লাব বদল করবে, সে আমাদের ক্লাবে আসতে চাইছে, এটা তাদের কাছে খুব বড় ব্যাপার। কি? রঞ্জন মানে রঞ্জন সরকার আমাদের ক্লাবে আসতে চাইছে। কি? রঞ্জন সরকার আমাদের ক্লাবে আসতে চাইছে? সত্যি? এটা কে বলছে? ঘোষদা। হ্যাঁ, ওর সঙ্গে আমার পাকা কথা হয়ে গেছে, আপনি একটু ওর সঙ্গে কথা বলুন। হ্যাঁ দাও দাও দাও। স্বপন রঞ্জনের হাতে টেলিফোনটা ধরিয়ে দিয়ে বলল, ঘোষদা কথা বলবে। হ্যালো। রঞ্জনের গলাটা একটু কেঁপে উঠল। রঞ্জন ভাই কেমন আছো? ওয়েলকাম টু আওয়ার ক্লাব। যেমন আমরা বলে থাকি ওয়েলকাম টু আওয়ার স্কুল বালা ইউটিউব চ্যানেল, এখানে ঘোষদা বলছে ওয়েলকাম টু আওয়ার ক্লাব। আমার স্বপ্ন ছিল তুমি অন্তত একবার আমাদের ক্লাবের হয়ে জার্সি গায়ে দাও, এতদিনে সে স্বপ্ন সফল হবে, তোমায় আমরা মাথায় করে রাখবো। সেই একই জিনিস রঞ্জনকে এরা উৎফুল্ল উৎসাহিত করছে যে তোমার যে অপমানটা হয়েছে, তুমি শুধু মর্যাদা সম্মান চেয়েছিলে, সেই প্রাপ্য সম্মান তুমি পাওনি, সেই প্রাপ্য সম্মান আমরা তোমাকে দেব, আমাদের মাথায় তুলে রাখবো তোমাকে। রঞ্জনের মুখে খেলে গেল ম্লান হাসি, একটু আনন্দে একটু হাসি বেরিয়ে এলো। কি? অন্য ক্লাব এখনো আমাকে মাথায় তুলে রাখবে বলছে। বললো, আমি কিন্তু টাকার জন্য দল ছাড়ছি না, জানি জানি তুমি সেরকম ছেলে নও, জানি জানি তুমি সেরকম ছেলে নও। এই প্রশ্নটা যদি আসে, তাহলে কার কথা বলা হয়েছে, কে কাকে কথা বলেছে, কেনই বা বলেছে? তার উত্তর হচ্ছে যে শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প পরাজয়। ঘোষদা রঞ্জন সরকারকে কথা বলেছিল। কেন বলেছিল? রঞ্জন সরকার যখন তার নিজের ক্লাব ছেড়ে স্বপনদা মানে ঘোষদাদের ক্লাবে জয়েন করবে, তখন সে সর্বপ্রথম আগেই বলে দিচ্ছে, আমি টাকার জন্য দল ছাড়ছি না, আমি ছাড়ছি একটু মর্যাদা একটু সম্মান পাওয়ার জন্য। তাই এই কথা ঘোষদা বলেছে। তোমার প্রাপ্য সম্মান তুমি আমাদের ক্লাব থেকে পাবেই। তুমি ভাই স্বপনকে একটু ডেকে দাও, স্বপনদা তোমায় ডাকছেন। রঞ্জন টেলিফোনটা এগিয়ে দিল। স্বপন সাড়া দিয়ে ওই দিক থেকে ঘোষদার গলা ভেসে এলো, গলায় চাপা উল্লাস। স্বপন, একদম ফাইনাল করে নাও, টাকার জন্য ভেবো না, যত লাগে লাগুক। কি বলছে? স্বপনদা, এই সুযোগটা ছেড়ে দিও না, আর টাকার কথা ভাবো না। এরকম একটা প্লেয়ার, এরকম একটা খেলোয়াড়কে আমরা সহজে হাতছাড়া করতে পারি না, তুমি টাকার কথা ভেবো না, যত লাগে দেব।
রঞ্জনকে টেনে নিতে পারলে ওদের মুখে ঝামা ঘষে দেওয়া যাবে। তার মানে এখানে কি বলতে চাইছে ঘোষদা, যে আমার ক্লাবে যদি একবার রঞ্জন সরকারকে নিয়ে নিতে পারি তাহলে ওর পুরনো ক্লাবের মুখে ঝামা ঘষে দেওয়া মানে মানে সেই ক্লাবকে অপমান করা যাবে। আর শোনো, ব্যাপারটা একদম চেপে রাখবে, রঞ্জনকেও বলবে সই করার আগে পর্যন্ত কেউ না জানতে পারে। একটা বড় খেলোয়াড় যদি পুরনো ক্লাব ছেড়ে নতুন ক্লাবে জয়েন করে, এটা যদি আগে থাকতে কেউ জানতে পেরে যাবে না, পেরে যায়, হই হুল্লোড় হবে। তখন পুরনো ক্লাবও চাইবে রঞ্জন সরকারকে টেনে রাখতে, কমসে কম নিজের দলে রাখতে, খেলাক আর নাই খেলাক। ঠিক আছে, স্বপনদা রিসিভারটা রেখে দিয়ে রঞ্জনের সামনে গিয়ে বসলো, বললো ঘোষদা বলেছেন সই করার আগে পর্যন্ত কেউ না যেন জানতে পারে, তোমার দল ছাড়ার কথা কেউ না যেন জানে। আমিও তাই চাই। তুমি কবে সই করবে? প্রথম দিনেই। হ্যাঁ, প্রথম দিনেই। তাই হলো। বাংলার ফুটবল সমাজকে বিস্ময়ে হতবাক করে দিয়ে দল বদলের প্রথম দিনই রঞ্জন সরকার দল ছাড়লো। খেলোয়াড় হিসাবে নাম করার পর থেকে এতদিন যে ক্লাবের সুখ দুঃখের সঙ্গী ছিল রঞ্জন, তার জীবনের সোনালী দিনগুলো কেটেছে যে ক্লাবে, শত প্রলোভন মানে লোভ, শত প্রলোভনেও কোনোদিন দল বদল করার কথা ভাবেনি। সেই রঞ্জন সরকার একরাশ অপমান মাথায় নিয়ে সরে এলো তার ভালোবাসার ক্লাবটি থেকে। বলছে তাকে অনেক প্রলোভন দেখানো হয়েছে, অনেক টাকার লোভ দেখানো হয়েছে, অনেক কিছু দেবার কথা বলা হয়েছে, তা সত্ত্বেও সে সেই ক্লাবকে ছাড়েনি। সেই ক্লাবকে আজকে ছাড়লো কেন? সেই ক্লাব তাকে অপমান করেছে, অপদস্থ করেছে। সঙ্গে সঙ্গে শুরু হলো কাগজে লেখালেখি, রঞ্জন সরকারের দল ছাড়ার কারণ হিসেবে নানা গবেষণা। একটা বড় প্লেয়ার এক দল ছেড়ে যখন অন্য দলে যায় না, পত্রিকা সাংবাদিকরা সব কি হুড়মুড়িয়ে পড়ে, কেন দল ছেড়েছে, কি কারণে দল ছেড়েছে, বিভিন্ন গবেষণা আলোচনা হয়। সেই এখানেও এই ক্ষেত্রেও সেই গবেষণাটা শুরু হয়ে গেল। রঞ্জনের পুরনো ক্লাবের সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েছেন, তারা বিক্ষোভ দেখাতে শুরু করলেন ক্লাব তাঁবুর সামনে। যে রঞ্জনের পুরনো ক্লাবের সমর্থক মানে দর্শক যারা ছিল, যারা রঞ্জনকে ভালোবাসতো, সেই ক্লাবের খেলোয়াড় হিসাবে রঞ্জনকে যারা মন দিয়ে ভালোবাসতো, তারা আজকে বিক্ষোভে নেমে পড়েছে কেন রঞ্জন সরকারকে বাদ দেওয়া হলো। তাদের দাবি রঞ্জন সরকারকে ফিরিয়ে আনতে হবে। কি একটা ভালো খেলোয়াড় চলে গেলে হয়তো সেই রকম খেলোয়াড় আর পাওয়া যাবে না, তাহলে আমাদের ক্লাব এবছরে সবার পেছনে। তো তারা সমর্থকরা দাবি করছে আমাদের রঞ্জন সরকারকে ফিরিয়ে আনতেই হবে, জবাব দিতে হবে কেন রঞ্জন সরকার দল ছেড়েছে। খবরের কাগজে রিপোর্টারদের কথা শুনতে হলো ক্রীড়া সম্পাদকের কাছে। কেন এত বড় খবরটা কোনো আঁচ পাননি তারা। বলছে ক্লাবকে জবাব দিতে হবে কেন রঞ্জন সরকার ক্লাব ছেড়েছে। এই যে দল বদলের খবরটা তারা এখনো পর্যন্ত আঁচ পেল না, কেন দল বদল হবার আগে, সেই জিনিসটা সমর্থকদের জবাব দিতে হবে। রঞ্জন দল বদল করার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে টনক নড়েছিল ক্লাবের কর্তাদের। তারা রঞ্জনের বাড়ি ছুটোছুটি শুরু করলেন, জনে জনে ফোন করতে আরম্ভ করলেন। রঞ্জন যে সব খেলোয়াড়দের ছোট ভাইয়ের মতো দেখে, ভালোবাসে, তাদের লাগানো হলো তার মত বদল করানোর জন্য। কিন্তু তখন বড্ড দেরি হয়ে গেছে। কোথায় রঞ্জন? তার চুলের টিকি পর্যন্ত কেউ দেখতে পাচ্ছে না। দল বদল করার সঙ্গে সঙ্গে স্বপন তাকে সরিয়ে দিয়েছে অনেক দূরে। বলছে কোথায় স্বপন? তাকে কেউ দেখতে পাচ্ছে না। যাই দল বদল হয়েছে, রঞ্জন সরকারকে স্বপনদা কি করেছে? সরিয়ে দিয়েছে। তো ছাত্রছাত্রীরা এখানে গল্পের টুইস্ট দেখো, কিছুদিন আগে যে ব্যক্তিকে কেউই মূল্য দিচ্ছিল না, আজকে যখন ক্লাব থেকে সে সরে গেছে, তখন কি তার মূল্যবোধ তারা পেয়েছে,
তাকে হন্য হন্য করে খুঁজে বেড়াচ্ছে। তাকে ছোট খেলোয়াড় মানে রঞ্জন সরকার যাদেরকে ভালোবাসতো ছোট ভাইদের মতো, তাদেরকে লাগানো হয়েছে রঞ্জন সরকারের মত বদলের জন্য। কিন্তু কি হচ্ছে, রঞ্জনকে সকলে যখন হন্য হন্য হয়ে খুঁজছে, সে তখন সিকিমের টেলিং এর পান্ডিপ আর কাঞ্চনজঙ্ঘার তুষার সিংহগুলোর দিকে তাকিয়ে বসে মাউন্ট পান্ডিম হোটেলে তার ঘরে। তার মানে দল বদলের সঙ্গে সঙ্গে স্বপনদা তাকে পাঠিয়ে দিয়েছে সিকিম। সিকিমে কি বরফ তুষার এলাকায় তাকে পাঠিয়ে দিয়েছে ঘুরতে, যাও তুমি ঘুরে আসো, এখানে ঝামেলা হবে। স্বপনরা যা চেয়েছিল তাই হলো, রঞ্জনকে হারানোর মোক্ষম ধাক্কা খেলো তার পুরনো ক্লাব। আর সে যে ফুরিয়ে যায়নি এ কথাটা প্রমাণ করার জন্য মরসুমের শুরু থেকেই দুর্দান্ত খেলতে লাগলো রঞ্জন। রঞ্জন এবার কি বলছে, যে আমাকে যে ক্লাব বলেছিল, বুঝিয়ে দিয়েছিল যে আমার দরকার নেই, আমি সেই ক্লাবকে দেখিয়ে দেবো রঞ্জন সরকার আমি ফুরিয়ে যাইনি। তাই সে দুর্দান্ত খেলতে লাগলো। সে হয়তো মনের আরো ইন্সপায়ার হলো যে আমাকে দেখাতেই হবে, আমাকে করতেই হবে, আমাকে বোঝাতেই হবে। সে যেটুকু খেলতো তার থেকে ভালো খেলতে লাগলো। গোলের পর গোল করতে লাগলো। দেখতে দেখতে এসে গেল রঞ্জনের অগ্নি পরীক্ষার দিন। এই অগ্নি পরীক্ষার দিন বলতে কোন দিনটাকে বোঝানো হয়েছে, চলো আগে জেনে নেই কোন দিনটাকে বোঝানো হয়েছে। সল্টলেক স্টেডিয়ামে দুই বড় দলের প্রথম লড়াই। দুই বড় দল বলতে এখানে কাকে বোঝাচ্ছে, এক হচ্ছে রঞ্জন সরকারের নতুন ক্লাব, দুই হচ্ছে রঞ্জন সরকারের পুরনো ক্লাব। উত্তেজনায় উৎসাহে শহর টান টান। দুই প্রধানের লড়াইকে কেন্দ্র করে অনেক বছর পরে কলকাতা আবার মেতে উঠেছে সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে। 1,20,000 দর্শকের খেলা দেখার ব্যবস্থা। সল্টলেক যুব ভারতী ক্রীড়াঙ্গনে কত দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারবে? 1,20,000। তবু টিকিটের জন্য হাহাকার পড়ে গেছে। সকলেরই ধারণা একটা দারুণ কিছু ঘটবে। অনেকদিন পর সত্যিকারের একটা ভালো খেলা দেখা যাবে। রেডিও, টিভি, সংবাদপত্রে সাংবাদিকরা ভীষণ ব্যস্ত। এই খেলাটিকে কেন্দ্র করে সারা দেশে যে উৎসাহ আর উদ্দীপনা সৃষ্টি হয়েছে, তার সঙ্গে তাল দিতে তারা হিমশিম খেয়ে যাচ্ছেন। সমস্ত প্রচার, সমস্ত জল্পনা কল্পনার মধ্যমণি কিন্তু রঞ্জন। কে রঞ্জন? রঞ্জন সরকার। অবস্থাটা এমন হয়ে দাঁড়িয়েছে, খেলাটা যেন রঞ্জনের সঙ্গে তার পুরনো দলের লড়াই। বলছে এই লড়াইটা যেন রঞ্জন সরকারের সঙ্গে তার পুরনো ক্লাবের। তাহলে রঞ্জনের মধ্যেও প্রচন্ড একটা জেদ তাকে টান টান করে তুলেছে। আজ সময় এসেছে সব অপমানের বদলা নেবার। সে যে সত্যিই ফুরিয়ে যায়নি সেটা দেখানোর, তার পুরনো দলকে আজকে হারাতেই হবে। রঞ্জন সরকারের মনে একটা পণ করে নিল, একটা প্রতিজ্ঞা করে নিল। তার জন্য সে তৈরি, অপেক্ষা শুধু মাঠে নাবার। তবুও কোথায় যেন একটু দ্বিধা, একটু আড়ষ্ট ভাব, চেপে রাখা একটু কষ্ট রঞ্জনকে এক এক সময় বিব্রত করে তুলেছে। রঞ্জন নিজেকে বোঝায়, ও তো এই চাইনি। এখানে একটা ভালোবাসা, এখানে একটা আন্তরিক ভালোবাসা কাজ করছে। কি কাজ করছে, যে হাই আমি তো এটা কখনো চাইনি, আমি তো শুধু চেয়েছিলাম একটু সম্মান। আর সেই সম্মান পাওয়ার জন্য নিজের ভালোবাসার দলটাকে আজকে আমাকে হারাতে হবে। এই যে মানসিক কষ্ট রঞ্জনকে বিব্রত করছে। আজকের এই পরিস্থিতি ওর উপর চাপিয়ে দেওয়া হয়েছে। না, এসব দুর্বলতা রঞ্জন পাত্তা দেবে না। যে অবহেলা, যে অপমান ওকে করা হয়েছিল
তার বদলা তাকে নিতেই হবে। আজই মাঠে প্রমাণ করে দিতে হবে নান্টু দ্বারা ভুল করেছিল। হ্যাঁ, আজই সেই সময়, যেই সময় আমাকে প্রমাণ করতে হবে নান্টু দাদের ক্লাবকে হারিয়ে যে নান্টু দ্বারা আমাকে অপমান করেছিল, আমার সঙ্গে ওই ব্যবহারটা করা ওদের উচিত হয়নি। সময় আর পাবো না, মানে পাবে না, যা করার আজই করতে হবে। ওই 1,00,000 লোককে সাক্ষী রেখে প্রমাণ করে দিতে হবে যে রঞ্জন সরকার সত্যিই ফুরিয়ে যায়নি। কথাটা মনে হতেই শরীরটা টান টান হয়ে উঠলো রঞ্জনের। ও এগিয়ে গেল শর্ট লেকে যাবার জন্য ক্লাবের তাঁবুর সামনে দাঁড়িয়ে থাকা লাক্সারি বাসটার দিকে। শর্ট লেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে লক্ষ লক্ষ লোকের সামনে দুরন্ত গতিতে চলছে দুই প্রধানের খেলা। রঞ্জনকে সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছে তার পুরনো দলের রক্ষণ ভাগের খেলোয়াড়রা। এটা তো হয়, রঞ্জন যে ক্লাবের খেলতো সেই ক্লাবের বিপক্ষে খেললে সে কোন জায়গায় তার দুর্বল, সে তার যে পুরনো ক্লাব কোন জায়গাটাই দুর্বল রঞ্জন সরকারের ভালো করেই জানা আছে। সেই দুর্বল জায়গাতেই রঞ্জন সরকার খেলে বেরিয়ে যাবে। এইরকম ভাবেই তাকে রঞ্জনকে আর কেউ রুখতে পারছে না। রঞ্জনকে বাকি 10 জনকেই ওরা নিচে নামিয়ে এনেছিলেন। 10 জনের সঙ্গে একা লড়ছেন রঞ্জন। রঞ্জনের সহ খেলোয়াড়রা ঠিকভাবে পাল্লা দিতে পারছে না, ওদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছেন না রঞ্জন। এইভাবে শেষ হলো প্রথম অর্ধের খেলা। দ্বিতীয় অর্ধে খেলার চেহারা পুরোপুরি বদলে গেল। যারা এতক্ষণ দেওয়ালে পিঠ দিয়ে লড়ছিল তারাই এখন রুখে দাঁড়ালো। রক্ষণাত্মক মনোভাব ছেড়ে তারা আক্রমণে ঝাঁপিয়ে পড়লো। তাতে সুবিধা হলো অবশ্য রঞ্জনেরই। এতক্ষণ ধরে পায়ে পায়ে খেলোয়াড় ঘুরছিল, এবার তারা খানিকটা সরে গেছে, তবে ওর পেছনে পুলিশম্যান ঠিক লেগেই রইল। তবু আক্রমণের প্রতি আক্রমণে খেলাটা রীতিমতো জমে উঠলো, কিন্তু গোল কেউ করতে পারছে না। সময় কেটে যাচ্ছে দ্রুত। রঞ্জন ভালো খেলছে ঠিকই, কিন্তু যেভাবে জ্বলে উঠতে চেয়েছিল তা এখনো পারেনি। অথচ সেই সুযোগটা সে নষ্ট করতে চায় না। সে জানে দু দলের সমর্থকদের নজর এখন ওর উপরেই আছে, তাই যা করার তা এখনই করতে হবে। রঞ্জন নিচে নেমে এলো, নিজেদের হাফ লাইনেরও নিচে। ঠিক সেই সময় ওদের গোলরক্ষক একটা বল পেয়ে ওর দিকে ছুঁড়ে দিল। রঞ্জন যেন অপেক্ষাতেই ছিল। বলটা ধরে নিয়ে দুলকি চালে এগিয়ে চললো সে। ওকে বাধা দিতে 3 জন খেলোয়াড় আসছে দেখে বলটা ঠেলে দিল সমরের দিকে। সঙ্গে সঙ্গে নিজে চলে গেল অপেক্ষাকৃত ফাঁকা জায়গায়। সমর বলটা নিয়ে কপা গিয়ে সে ফাঁকা জায়গার দিকে কোনাকুনি বাড়িয়ে দিল, গোলের দিকে এগোতে লাগলো। রঞ্জন বলটা ধরে দুজনকে কাটিয়ে প্লান্টি সীমানার কাছাকাছি এসেই সমরের মাথা লক্ষ্য করে লব করলো। সমর হেড দিয়ে বলটা ভাসিয়ে দিল গোলের দিকে। চকিতে রঞ্জন ঘুরে গেল, ওর মুখ তখন নিজের গোলের দিকে। ওকে কেউ লক্ষ্য করেনি, সেই সুযোগটা নিল রঞ্জন। বলটা ওর কাছে ভেসে আসতেই ব্যাক ভলি করলো। কেউ কিছু বোঝার আগে বলটা বুলেটের মতো ছুটে গিয়ে ঢুকে গেল গোলে। ব্যাপারটা কি হলো বুঝতে একটু সময় লাগলো সমর্থকদের। তারপর সারাটা মাঠ ফেটে পড়লো উল্লাসে। দলের খেলোয়াড়রা তখন রঞ্জনকে নিয়ে মেতে উঠেছে। এটা নিয়ে হবে, নিয়ে মেতে উঠেছে। আর ওদিকে যুব ভারতীর গ্যালারি বাজি আর পটকার শব্দ গম গম করে উঠলো। একটু পরেই খেলা শেষ হয়ে গেল। সে যে ফুরিয়ে যায়নি এ কথা প্রমাণ করে সব অপমান অবহেলার বদলা নিয়ে রঞ্জন সরকার ফিরে এলো সাজঘরে।
মাথা নিচু করে সাজঘরে ঢুকে এক কোণে একটা চেয়ারে বসে পড়লো। কই সেরকম আনন্দ তো হচ্ছে না তার। কেন হচ্ছে না? এটা একটা আন্তরিকতার বিষয়। সে কিন্তু এটা চায়নি। সে প্রমাণ করতে চেয়েছিল সে ফুরিয়ে যায়নি, কিন্তু সে চায়নি সে তার প্রাণপ্রিয় ভালোবাসার ক্লাবকে হারিয়ে তাকে প্রমাণ করতে হবে যে সে ফুরিয়ে যায়নি। সাজঘরে তাকে নিয়ে হইচই চলছে। কেউ একজন এসে রঞ্জনের হাতে, এখানে হবে রঞ্জনের হবে, রঞ্জনের হাতে কোল্ড ড্রিঙ্কস এর একটা বোতল ধরিয়ে দিল। হাত বাড়িয়ে নিল রঞ্জন, মুখটা তুললো না। কিরকম যেন একটা কষ্ট, একটা কি চাপা বেদনা ওকে ধীরে ধীরে আচ্ছন্ন করে ফেলেছে। এই হইচই, এই উল্লাস, এই অভিনন্দন ওর ভালো লাগছিল না। সাংবাদিকরা তখন কোচের সঙ্গে কথা বলছেন, ওর সঙ্গেও কথা বলতে চান ওরা। ওরা কি জিজ্ঞাসা করবেন তাও জানে রঞ্জন। ওরা জিজ্ঞাসা করবে কেন দল ছেড়েছিল। রঞ্জন এটা জানে যে রঞ্জন কেন দল ছেড়েছিল, সাংবাদিকরা এই কথাটাই জিজ্ঞাসা করবে। তাই কি কিন্তু ওদের সত্যি কথা মানে সত্যি কথা তো বলতে পারবে না সে। স্বপনদাকে বলে পাশের ঘরে চলে গেল। বলছে রঞ্জন সরকার সাংবাদিকদের সামনে এটা তো বলতে পারবে না যে আমাকে পুরনো ক্লাব অপমান করেছে, বার পুজোয় ডাকেনি। তাই সে স্বপনদাকে বলে অন্য ঘরে পাশের ঘরে চলে গেল। দু হাতে মুখ ঢেকে শুয়ে পড়লো একটা বেঞ্চিতে। রঞ্জন অবাক হয়ে অনুভব করলো ওর দু চোখ দিয়ে অঝরে জল ঝরছে। 15 বছরের সম্পর্ক ত্যাগ করে আজ সে এই ক্লাবে এলেও সব অপমান, সব অবহেলার বদলা নেবার মুহূর্তে রঞ্জন হেরে গেল নিজের কাছে। রঞ্জন নিজের কাছে হেরে গেল। নিজের কাছে হেরে যাওয়া মানে হচ্ছে, বলতে বোঝানো হচ্ছে কে সে যে ভালোবাসার ক্লাবটাকে ভালোবাসতো নিজের প্রাণের থেকে বেশি, হ্যাঁ, সেই ক্লাবটাকে হারানো কেই নিজে হেরে যাওয়ার সঙ্গে তুলনা করেছে রঞ্জন। নিজের কাছে কেঁদে উঠলো রঞ্জন। দু হাতে মুখ ঢেকে কাঁদছে রঞ্জন সরকার, কাঁদছে, শুধু কাঁদছে। কিছুতেই সে নিজেকে কি সামলাতে পারছে না। পয়লা বৈশাখ বার পুজোয় তাকে না ডাকার অপমানে যে কষ্ট দলা পাকিয়ে এতদিন ওর কণ্ঠের কাছে আটকে ছিল, আজ সেই কষ্ট, সেই জ্বালা চোখের জল হয়ে ভাসিয়ে নিয়ে গেল স্ট্রাইকার রঞ্জনকে, রঞ্জন সরকারকে। তাহলে কি বলছে, এতদিন যে কষ্ট, যে অভিমান, যে বেদনা বুকের মধ্যে চেপে রেখেছিল, আজ সে তার সেই পুরনো ক্লাবকে হারিয়ে সেই কষ্ট বেদনা তার চোখের জল হয়ে ভেসে যাচ্ছে। সে হয়তো জিতেছে, সে হয়তো নতুন ক্লাবকে জিতিয়েছে, কিন্তু সে তার পুরনো ক্লাবকে হারিয়ে নিজে হেরে গেছে। তাই বলছে এই গল্পকে পরাজয় নাম দেওয়া হয়েছে। তো ছাত্রছাত্রীরা, আজকের গল্প এখানেই শেষ। আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাদের স্কুলওয়ালা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো ও কমেন্ট করো। যে ছাত্রছাত্রী বেশি বেশি লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবে এবং শেয়ার করবে তাকে আমাদের স্কুলওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে উপহার পাঠানো হবে। তাই লাইক ও কমেন্ট যখনই করবেন নিজের নাম ও ঠিকানাটা কমেন্ট বক্সে দিয়ে দেবেন। ধন্যবাদ।